গল্প এক অবেলায় তুমি এলে পর্বতেরও কলমে তাসনিম তালুকদার বুশরা। আহিয়ান তিতলির কথাগুলো সম্পূর্ণ শুনল, কিন্তু প্রত্যুত্তরে একটি শব্দ উচ্চারণ করল না। মুখের দুষ্টমির অভ্যাসটুকু যেন মুহূর্তেই মিলে গেল। কিছুক্ষণ নীরব থেকে সে এবার খানিকটা গভীর কণ্ঠে প্রশ্ন করল, এখানে কেন এসেছ? তিতলি ভ্রু কুঁচকে তার দিকে তাকালো, তারপর হাতে থাকা ছোট্ট বক্সটির দিকে তাকিয়ে নির্লিপ্ত সুরে বলল, আপনার মাথার ব্যান্ডেজটা চেঞ্জ করতে এসেছি, নইলে এই রুমে আসার কোনো ইচ্ছেই আমার ছিল না। আহিয়ান ভ্রু সামান্য উঁচু হলো, তারপর শান্ত কণ্ঠে বলল, তাহলে করো। আর একটা কথা, এটা তোমারও রুম। তিতলির সঙ্গে কথাটা কেটে দিয়ে বলল, হয়নি এখনো। আহিয়ান এবার তার দিকে স্থির দৃষ্টিতে তাকালো, ঠোঁটের কোণে ক্ষীণ হাসি রেখে ফুটে উঠল, হয়নি। তিতলি আর সেই প্রসঙ্গ না গিয়ে দ্রুত বিষয় পরিবর্তন করে জিজ্ঞাসা করল, ফার্স্ট এইডস বক্সটা কোথায়? আহিয়ান আর তাকে বিব্রত করার চেষ্টা করল না, স্বাভাবিক কণ্ঠেই বলল, ড্রেসিং টেবিলের ড্রয়ারে। তিতলি মাথা নেড়ে সেদিকে এগাতে উদ্যত হতেই আহিয়ানের পিছন থেকে শান্ত সুরে যোগ করল, আর যাতে খুব তাড়াতাড়ি এই রুমটা সত্যি তোমার রুম হয়ে যায়, তার ব্যবস্থাও আমি করব। কথাটি শুনে তিতলির পদক্ষেপ থমকে গেল। কেন জানি বুকের ভিতরটা চমকাই কেমন অস্থিরকরভাবে ধক করে উঠল। সাম্প্রতিক সময়ে মানুষটা যেন একটু বেশি অন্যরকম কথা বলছে। আর এই আশ্চর্যের বিষয়, প্রতিবারই এমন কিছু বলে বসে যাতে তিতলির মুখ লজ্জায় উষ্ণ হয়ে ওঠে। সে দ্রুত নিজের অস্থিতিটুকু আড়াল করে ড্রেসিং টেবিলের কাছ থেকে বক্সটি নিয়ে ফিরে এলো, তারপর ধীরে ধীরে আহিয়ানের সামনে বসে পড়ল। ব্যান্ডেজ পরিবর্তনের আগে একবার তার দিকে তাকিয়ে মৃদু সুরে বলল, একটু নিচু হবেন প্লিজ। আহিয়ান কোনো প্রশ্ন না করেই মাথাটা সামান্য নিচু করে দিল, তারপর যেন হঠাৎ কিছু মনে পড়ছে এমন ভঙ্গিতে ঠোঁট বাঁকিয়ে বলল, পিচ্চি মেয়ে, বিয়ে করলে এই জ্বালাটা বুঝতে পারবে। তিতলি ব্যান্ডেজের প্রান্ত খুলতে খুলতে ভ্রু কুঁচকে তাকালো, কোন জ্বালা? আহিয়ান নির্বিকার মুখে বলল, এই যে মাথা নিচু করে থাকতে হয়। তিতলির কথাটা বুঝতে পেরে হেসে ফেলল, তারপর ব্যান্ডেজের দিকে মনোযোগ রেখেই মৃদু সুরে বলল, আপনাকেও তো থাকতে হবে, আফসোস হচ্ছে বুঝি? আহিয়ান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীর কণ্ঠে বলল, জানি না। তিতলি ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে বলল, আফসোস হচ্ছে, বাট বলতে পারছেন না? আহিয়ান ভ্রু কুঁচকে তার দিকে তাকালো, কণ্ঠে আগের সেই গাম্ভীর্য অটুট রেখেই বলল, বেশি বুঝি তাই না? এই বয়সে এত পাকনামি কোথা থেকে শিখছ? তিতলি বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে বলল, কোথায় পাকনামি করলাম আমি? আহিয়ান আর কোনো উত্তর না দিয়ে হঠাৎ প্রসঙ্গ বদলে ফেলল। খানিকক্ষণ তিতলির দিকে তাকিয়ে থেকে অপ্রত্যাশিতভাবে প্রশ্ন করল, তুমি কি পারফিউম ইউজ করো? প্রশ্নটা শুনে তিতলি খানিকটা থমকে গেল, তারপর মাথা নেড়ে বলল, কই না তো। আহিয়ান দৃষ্টি এবার আরও অনুসন্ধিৎসু হয়ে উঠল, শান্ত অথচ নির্লিপ্ত ভঙ্গিতে বলল,
তাহলে তোমার শরীরে ঘ্রাণ এত তীব্র কেন? পারফিউম থেকেও অনেক বেশি কড়া। কথাটা কানে যেতেই তিতলি যেন আচমকা জ্বরসড় হয়ে গেল। মুহূর্তের মধ্যেই তার আঙ্গুলগুলো কেঁপে উঠল। মনে হলো মানুষটা কি অনায়াসেই এমন সব কথা বলে ফেলতে পারে। এতক্ষণ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে আহিয়ানের মাথার ব্যান্ডেজ করছিল সে, কিন্তু আচমকা এমন মন্তব্যের তার সমস্ত মনোযোগ যেন এলোমেলো হয়ে গেল। কাঁপা কাঁপা হাতে কোনো রকমে ব্যান্ডেজটা শেষ করার চেষ্টা করতে লাগলো। আহিয়ান তিতলির অস্থিরতা লক্ষ্য করল। ঠোঁটের কোণে ক্ষীণ এক বাঁকা হাসি ফুটে উঠল। তিতলির চোখ এড়িয়ে গেল না সেই হাসি। বিষয়টি আর দীর্ঘায়িত করার সাহস হলো না তিতলির। দ্রুত ব্যান্ডেজের শেষটুকু গুছিয়ে নিয়ে নিচু স্বরে বলল, আচ্ছা আমি তাহলে আসি। আহিয়ান নির্বিকার কণ্ঠে বলল, আচ্ছা। আর এক মুহূর্তেও সেখানে বসল না তিতলি, যেন মুক্তির পথ পেয়েছে এমন ভঙ্গিতে প্রায় দৌড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। তিতলির দরজার আড়ালে অদৃশ্য হতেই আহিয়ানের ঠোঁটের কোণে সেই ক্ষীণ হাসিটুকু আরও স্পষ্ট হয়ে উঠল। তার চোখ মুখে তখন এমন এক অভিব্যক্ত যেন তিতলির অপ্রস্তুত হয়ে পড়াটাই তার কাছে বেশ উপভোগ্য এক দৃশ্য। তিতলি রুম থেকে বেরিয়ে এসে দ্রুত পায়ে করিডর ধরে এগিয়ে যাচ্ছিল। আহিয়ানের রুমে ঘটে যাওয়া কথোপকথনের অস্তিত্ব তখনও তার মন থেকে পুরোপুরি কাটেনি, কিন্তু কয়েক পা এগোতেই হঠাৎ তার সামনে এসে পথ আটকে দাঁড়ালো পলাশ। আকাঙ্ক্ষিত ঘটনা। তিতলি চমকে উঠল। অবচেতনভাবেই এক পা পিছিয়ে গেল সে। পলাশের মুখে তখন কেমন এক বাঁকা অস্থিরকর হাসি। সে ধীর কণ্ঠে বলল, বিয়ের আগেই হবু স্বামীর বাড়িতে চলে এসেছো, ভালো কথা। কিন্তু শুধু স্বামীকে খুশি করলেই তো হবে না, তাই না? ভাসুরের দিকেও তো একটু নজর দিতে হয়। পলাশের কথার অন্তর্নিহিত অর্থ প্রথমেই তিতলির সরল মনে ধরা পড়ল না। সে বরং অস্বাভাবিক ভঙ্গিতে মিষ্টি হেসে বলল, আরে ভাইয়া, প্রবলেম কি? আমি তো আপনাকেও আমার বড় ভাইয়ার মতোই মনে করি। আমি জানি আপনার তো শুধু দুই ভাই বোন নেই। আপনি চাইলে আমাকে কোনো কাজ দিতে পারেন, আমি করে দেব। তিতলির সরল উত্তর শুনে পলাশ হঠাৎ অদ্ভুতভাবে হেসে উঠল। সেই হাসিতে এমন কিছু ছিল যা তিতলির মনে অস্বস্তিকর সৃষ্টি করল। এবার সে ভালো করে পলাশের মুখের দিকে তাকালো। কিছু একটা যেন ঠিক লাগছিল না। তবুও নিশ্চিত হতে না পেরে তিতলি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, ভাই আপনি হাসছেন কেন? পলাশের হাসি আরও প্রশান্ত হলো। তারপর নিচু গলায় এমন একটি কুরুচিপূর্ণ প্রস্তাব ছুড়ে দিল, কাজ বলতে এক রাত আমাকে দিলেই হবে। যার অর্থ বুঝতে তিতলির এক মুহূর্তেও সময় লাগলো না। মুহূর্তের মধ্যেই তার মুখের সরলতা মিলিয়ে গেল। বিস্ময়, অপমান আর তীব্র ক্ষোভ একসঙ্গে এসে যেন বুকের ভিতর আগুন ধরিয়ে দিল। তিতলির দাঁতে দাঁত চেপে নিজেকে সামলিয়ে নিল। চোখে মুখে এবার কোনো সংকোচ নেই, বরং স্পষ্ট প্রতিবাদ, অদৃষ্টতা। কঠিন সুরে বলল, লজ্জা করে না আপনার? ছোট ভাইয়ের হবু স্ত্রীকে এমন নোংরা প্রস্তাব দিতে একটুও বিবেককে বাঁধল না? পলাশের মুখের হাসি ধীরে ধীরে ম্লান হয়ে গেল। তিতলির এক মুহূর্ত থেমে আবার বলল,
শুনেছিলাম আপনি অসভ্য মানুষ, কিন্তু এতটা নিচে নামতে পারেন সেটা সত্যিই জানতাম না। আপনার কথাগুলো এতটাই নোংরা যে আপনার মুখের দিকে তাকাতে আমার ঘৃণা লাগছে, থুতু দিতে ইচ্ছে করছে। পলাশ ঠোঁটের কোণে সেই কদর্য হাসিটা বজায় রেখেই বলল, ছোট ভাইয়ের হবু বউ এখন তো বউ হয়নি, তাই এখানে কিছু বলার কিছু চাওয়ার অধিকার আছে। আর বিয়ে হয়ে গেলে বা কি, আজকালকার মেয়েদের কি আর একটাতে হয়? তোমার তোমার বাকিটুকু আর উচ্চারণ করার সুযোগ পেল না পলাশ। তিতলির এতক্ষণকার সংযম যেন মুহূর্তেই বাধা ভাঙিয়ে স্রোতের মতো ভেসে গেল। অপমান আর ঘৃণা, তার সমস্ত শরীর কেঁপে উঠল। পরক্ষণেই রাগের বশে হাত উঠালো ঠাস পলাশের গালে, সজোরে চর পড়তেই যে স্তব্ধ হয়ে গেল, যেন এমন প্রতিক্রিয়া তার কল্পনাতেও ছিল না। তিতলি আবার দ্বিতীয় চরটি বসিয়ে দিল তার গালে। ঘটনায় আতঙ্কিত পলাশ কয়েক মুহূর্তে নির্ভীক হয়ে দাঁড়িয়ে রইল, তারপর গালে হাত চেপে ধরে রক্তচক্ষু করে তাকালো তিতলির দিকে। তুই? রাগে তার মুখ বিকৃত হয়ে উঠল, ঠোঁটের ফাঁক দিয়ে কয়েকটি অসভ্য গালি বেরিয়ে এলো। তারপর ক্রোধে অন্ধ হয়ে সে তিতলির হাত চেপে ধরতে উদ্যত হলো, কিন্তু তার হাত তিতলির কাছে পৌঁছানোর আগেই আচমকা একটি শক্ত মুঠো এসে তার কবজি চেপে ধরল। পলাশ থমকে গেল। ধীরে ধীরে দৃষ্টি তুলে তাকাতেই তার বুকের ভিতরটা যেন হিম হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে আহিয়ান। আহিয়ানের চোখে তখন এমন এক ক্রোধ যা ভাষায় প্রকাশ করা কঠিন। তার কপালের শিরা উপশিরা স্পষ্ট হয়ে উঠেছে, ঘাড়ের পেশি টান টান, ফর্সা মুখ মুহূর্তেই রাগে রক্তিম হয়ে উঠেছে, চোখে ভদ্র অংশ ক্রোধের উত্তাপে লাল হয়ে উঠেছে। কয়েক মুহূর্ত আগেই যে মানুষটিকে স্বাভাবিক ও স্থির দেখাচ্ছিল, তাকে এখন দেখে মনে হচ্ছে তার সংযমের শেষ সীমাটুকুও ভেঙে গেছে। আহিয়ানের শক্ত মুঠির চাপ, পলাশের হাত নাড়ার সামান্য অবকাশও রইল না। তারপর দাঁতে দাঁত চেপে আহিয়ান গর্জে উঠল, তোর এত বড় সাহস হলো কি করে আমার বউয়ের দিকে কুনজর দেয়ার? তার কণ্ঠস্বর তীব্রতায় চারপাশে বাতাস পর্যন্ত যেন ভারী হয়ে উঠল। আহিয়ান আরো এক ধাপ এগিয়ে গিয়ে কঠোর সুরে বলল, লজ্জা করেনি তোর নিজের ছোট ভাইয়ের বউয়ের দিকে এমন নোংরা দৃষ্টিতে তাকাতে? তোর এত অধঃপতন হলো কবে? পলাশ কোনো উত্তর দেওয়ার সুযোগই পেল না। আহিয়ান আচমকা তার হাত ছেড়ে দিয়ে শার্টের কলার মুঠে চেপে ধরল। মুহূর্তের মধ্যেই তাকে টেনে নিয়ে দেয়ালের সঙ্গে সজোরে চেপে ধরল। আহিয়ানের চোখ তখনও পলাশের চোখে স্থির, সেই দৃষ্টিতে ছিল অপমানের প্রতিশোধ নেয়ার কঠোর সংকল্প, আর তার থেকেও বেশি ছিল তিতলিকে নিয়ে এক অপ্রতিরোধ্য রক্ষা কবচের মতো ক্রোধ। তিতলি কয়েক হাত দূরে দাঁড়িয়ে নিঃশব্দে তাকিয়ে রইল। কিছুক্ষণ আগেও যে অপমানের ভারে তার বুকটা দমবন্ধ হয়ে আসছিল, আহিয়ানের উপস্থিতিতে সেই ভয়ের জায়গা ধীরে ধীরে এক অদ্ভুত নিরাপত্তাবোধ এসে জমা হতে লাগলো। আহিয়ানের দাঁতে দাঁত চেপে প্রতিটি শব্দ যেন কঠিন শপথের মতো উচ্চারণ করলো, আর কখনো যদি তিতলির দিকে তোর নজর যায় কিংবা ওকে উদ্দেশ্য করে কোনো নোংরা কথা বলিস, তাহলে মনে রাখিস আমি কিন্তু আর
নিজেকে সামলাবো না। পলাশের বুকের ভিতরটা অজান্তেই কেঁপে উঠল। ছোটবেলা থেকেই আহিয়ান ছিল অত্যন্ত শান্ত, সংযত এবং গভীর স্বভাবের ছেলে। অকারণে কারোর সঙ্গে তর্ক জড়ানো কিংবা উত্তেজিত হয়ে পড়া তার স্বভাব নেই। কিন্তু সে শান্ত মানুষটি যখন ক্রোধে ফেটে পড়ত, তখন তার সেই রাগের সামনে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে উঠত। তবুও ভিতরের আতঙ্কটুকু প্রকাশ করতে চাইলে না পলাশ। অহংকারের মুখ শক্ত করে দাঁতের উপর দাঁত চেপে বলবো কি? কথাটা শেষ হওয়ার আগেই আহিয়ানের ধৈর্যের শেষ বাঁধটুকু ভেঙে গেল। সে আচমকা পলাশের গলা শক্ত হাতে চেপে ধরে উঁচু করে ধরল। পলাশ ভারসাম্য হারিয়ে ছটফট করতে লাগলো। আহিয়ানের চোখে তখন আর স্বাভাবিকতার কোনো চিহ্নই নেই, শুধু প্রবল ক্রোধ। গর্জে উঠল সে, আমার তিতলি শুধু আমার, ওর দিকে কুনজর দেওয়ার সাহস যে দেখাবে, তাকে আমি কোনোভাবেই ক্ষমা করব না। মনে রাখিস, তিতলির সম্মানের উপর আঘাত করার অর্থ আমার সঙ্গে শত্রুতা করা, আর আমার শত্রুকে আমি টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাওয়াবো। আহিয়ানের কণ্ঠের সেই হিংস্র দৃষ্টতা শুনে তিতলির বুকের ভিতরটাও কেঁপে উঠল। এই রূপ সে আহিয়ানের কখনো দেখেনি। যে মানুষটাকে এতক্ষণ পর্যন্ত গভীর ও কঠোর হলেও নিয়ন্ত্রিত বলে মনে হয়েছে, আজ তার চোখ মুখে যেন সম্পূর্ণ অন্য এক মানুষকে দেখতে পেল তিতলি। আতঙ্কে সে কয়েক পা পিছিয়ে গেল। একদিকে উপরতলা থেকে এতটা চিৎকার চেঁচামেচির শব্দ পেয়ে আজমেরি খান আর নিজেকে স্থির রাখতে পারল না। আহিয়ান অকারণে কখনো এমন উচ্চস্বরে কথা বলে না। ছেলের স্বভাব তিনি খুব ভালো করেই জানেন। দ্রুত কিচেন থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলেন তিনি। উপরে এসে দৃশ্যটা দেখেই তার মুখের ভাব বদলে গেল। আহিয়ান, কি করছিস তুই? পলাশ তো মরে যাবে। আজমেরি খানের কণ্ঠে উৎকণ্ঠ স্পষ্ট, কিন্তু আহিয়ানের মুখে তখনও ক্রোধের কোনো প্রশমন নেই। সে শীতল, অস্বাভাবিক শান্ত কণ্ঠে জবাব দিল, মরে যাক। আজমেরি খান এবার আরও জোরে বলে উঠেছিল, স্যার, ওকে কি হয়েছে আমাকে বলো। কিছুক্ষণ পর আহিয়ানের দৃষ্টি পলাশের দিকে গেল। পলাশ তখন নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে। মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট, শরীরের সমস্ত শক্তি যেন মুহূর্তেই উত্তেজনায় নিঃশেষ হয়ে এসেছে। দৃশ্যটা দেখে অবশেষে আহিয়ান ক্রোধের তীব্রতা খানিকটা নিস্তিম হলো। সে ধীরে ধীরে পলাশকে ছেড়ে দিল। মুক্তি পেয়ে পলাশ কয়েক পা দূরে সরে গিয়ে হাঁপতে লাগলো। হাত দিয়ে নিজের পোশাক ঠিক করতে সে ভীত দৃষ্টিতে আহিয়ানের দিকে তাকিয়ে রইল। আর আহিয়ানকে সে তখন স্থির দাঁড়িয়ে আছে, মুখে কঠোরতার ছাপ, চোখে জমাট বাঁধা ক্রোধ। কিন্তু তার দৃষ্টি এবার তিতলির দিকে পড়তেই সে কঠোরতম আড়ালে যেন অন্য এক অনুভূতির আভাস ফুটে উঠল। তিতলির প্রতি অটুট সুরক্ষতাবোধের অনুভূতি। আজমেরি খান কিছুক্ষণ স্তব্ধ হয়ে পরিস্থিতিটা দেখল। তারপর ধীরে ধীরে আহিয়ানের দিকে ফিরে শক্ত অথচ উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে আহিয়ান? এভাবে নিজের বড় ভাইয়ের গায়ে হাত তুললি কেন? মায়ের প্রশ্ন শুনেও আহিয়ানের ক্রোধ একটুও প্রশমিত হলো না, বরং দাঁতে দাঁত চেপে পলাশের দিকে একবার তাকিয়ে আবারও মায়ের দিকে
দৃষ্টি ফেরালো, কণ্ঠে জবাব বাঁধা ক্ষোভ নিয়ে বলল, তোমার বড় ছেলেকে একবারই শেষ করে দেইনি, এজন্য শুকরিয়া আদায় করো। আম্মু। আজমেরি খান ছেলের এমন কথা শুনে থমকে গেলেন। আহিয়ান থামল না। বুকের ভিতরে জমে থাকা ক্ষোভ যেন একে একে শব্দ হয়ে বেরিয়ে আসতে লাগলো। ও কি করেছে জানো? তিতলির এমন সব নোংরা প্রস্তাব দিয়েছে যেগুলো মুখে আনতেও আমার ঘৃণা করছে। ওর একটুও লজ্জা হয়নি নিজের ছোট মায়ের বউকে এসব কথা বলতে? ওর বিবেক একবারও বাঁধেনি। পলাশ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, তবে মুখ ভর্তি দম্ভের আর অহংকার। যেন খুব ভালো কাজ করেছে ও। আহিয়ান এবার মায়ের দিকে তাকিয়ে অত্যন্ত দৃষ্টি সুরে বলল, আম্মু, আমি এই ফার্স্ট এবং লাস্ট বারের মতো ওকে ওয়ার্নিং করছি। এরপর কোনো ওয়ার্নিং দেব না। তিতলির দিকে কোনো জোর দেয়া কিংবা ওকে অসম্মান করার চেষ্টা করলে পরিণতি খুব খারাপ হবে। তখন আমাকে আর থামানোর চেষ্টা করো না। শেষ কথাগুলো উচ্চারণের সময় আহিয়ানের কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে উপস্থিত প্রত্যেককেই বুঝতে পারল এবার তার ধৈর্যের সীমারেখা সত্যি অতিক্রম করেছে। তিতলি এতক্ষণ নীরবে দাঁড়িয়ে সব কিছুই শুনছিল। এদিকে পলাশের কদর্য আচরণের স্মৃতি, অন্যদিকে আহিয়ানের অগ্নিমূর্তি, সব মিলেই তার বুকের ভিতরটা ভারী হয়ে উঠছিল। আর এক মুহূর্তেও সেখানে দাঁড়িয়ে থাকার সাহস হলো না তার। হঠাৎ করেই ঘরে ঘুরে দ্রুত পায়ে রুমের দিকে চলে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই দৌড়িয়ে করিডোর পেরিয়ে অদৃশ্য হয়ে গেল সে। আহিয়ানের দৃষ্টি তিতলির চলে যাওয়ার পথ অনুসরণ করল। তারপরও পলাশের দিকে একবার কঠিন দৃষ্টিতে তাকিয়ে কোনো কথা না বলে তিতলি পিছনে পিছনে এগিয়ে গেল আহিয়ান। আহিয়ানের কথাগুলো যেন আজমেরি খানের বুকের ভিতরে এসে একের পর এক ভারী পাথরের মতো আঘাত করছিল। তিনি কিছুক্ষণ নির্ভীক হয়ে দাঁড়িয়ে রইল, চোখের সামনে নিজের সন্তানদের এমন রূপ দেখে যেন বিশ্বাসই করতে পারছিল না। তারপরও ধীরে ধীরে দৃষ্টি গিয়ে স্থির হলো পলাশের মুখের উপর। মনের ভিতরে থেকে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এরপর গভীর হতাশ কণ্ঠে বলল, ছি, তোর এত অধঃপতন হয়েছে। নিজের অজান্তেই মাথা নাড়ালেন তিনি। এতদিন যে ছেলেকে নিজের সন্তান বলে আগলে রেখেছেন, তার চরিত্র এমন অধঃপতন হয়েছে, এটা যেন কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। হঠাৎ প্রচণ্ড ক্ষোভে হাত উঠে গেল। ঠাস করে আজমেরি খানের হাতে চর গিয়ে সজোরে আঘাত করল পলাশের গালে। পলাশ কয়েক মুহূর্তে নিশ্চুপ দাঁড়িয়ে রইল। তারপর অদ্ভুতভাবে হেসে উঠল সে। সেই হাসিতে অনুতাপের কোনো চিহ্ন ছিল না, বরং ছিল এক ধরনের তাচ্ছিল্য। গালে হাত বুলিয়ে পলাশ ধীর সুরে বলল, আমাকে চর মারার অধিকার আপনার বুঝি আছে? আজমেরি খান থমকে গেলেন। পলাশ এবার চোখ তুলে সরাসরি তার দিকে তাকালো। ঠোঁটের কোণে তখনও সেই রহস্যময় হাসি। অতীত সবাই ভুলে গেলেও আমি কিন্তু ভুলিনি, মিস্টার খান। কথাগুলো শুনে আজমেরি খানের মুখের রং যেন মুহূর্তেই বদলে গেল। পলাশ এক পা পিছিয়ে গেল, তারপর কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। নাকি একটু বিরতি। তারপর মৃদু হেসে বলল, থাকো, সব কথা এখন না বলাই
ভালো। আর কোনো ব্যাখ্যা না দিয়েই পলাশ ঘুরে দাঁড়ালো। ধীর পায়ে হাঁটতে হাঁটতে সেখান থেকে চলে গেল। আজমেরি খান স্থাণুর মতো দাঁড়িয়ে রইল। চোখের সামনে থেকে পলাশ ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। তার শেষ কথাগুলো যেন কানে প্রতিধ্বনি হতে লাগলো। অতীত সবাই ভুলে গেলেও আমি ভুলিনি। কি বলতে চেয়েছিল পলাশ? আজমেরি খান জানতেই এই অসমাপ্ত বাক্যের আড়ালে এমন কোনো সত্য লুকিয়ে আছে যার মুখোমুখি হওয়ার সাহস তিনি হয়তো এত বছর ধরে সঞ্চয় করেনি। তিনি নিঃশব্দে পলাশের চলে যাওয়ার পথের দিকেই তাকিয়ে রইল। মুখে কোনো শব্দ নেই, অথচ মনের ভিতরে তখনও একের পর এক প্রশ্নের ঝড়। কি বলবেন, কি করবেন, কিভাবে সামলাবেন এই পরিস্থিতি? কিছুই যেন বুঝে উঠতে পারল না তিনি। শুধু বুকের গভীরে অজানা এক আশঙ্কা ক্রমশ ঘনীভূত হতে লাগলো। আজকের এই ঘটনা হয়তো কেবল একটা পারিবারিক বিভেদ নয়, বরং বহু বছর ধরে চাপা পড়ে থাকা কোনো অন্ধকারের অতীতের দরজা খুলে দিয়েছে। তিতলি তখন নির্বিকারভাবে নিজের কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছিল। একের পর এক পোশাক ভাঁজ করে ব্যাগের ভিতরে রাখছিল সে। অথচ তার হাতের প্রতিটি নড়াচড়াই যেন এক ধরনের অস্থিরতা লুকিয়েছিল। রুমের এক পাশে নীরবে দাঁড়িয়েছিল আহিয়ান। কিছুক্ষণ ধরে সে তিতলির দিকে তাকিয়ে আছে, কিন্তু মুখ খুলে কিছু বলার সাহস পাচ্ছে না। কি বলবে সে? কোন মুখেই বা বলবে? আজকের ঘটনা বারবার তার চোখের সামনে ভেসে উঠছে। তিতলিকে এই বাড়িতে নিয়ে আসার পর এমন একটি পরিস্থিতির সম্মুখীন হতে হবে এটা সে স্বপ্নেও ভাবেনি। নিজের অজান্তেই অপরাধবোধটুকু আরও ভারী হয়ে উঠছিল। শেষ পর্যন্ত মাথা নিচু করে অত্যন্ত নিচু স্বরে বলল, আমি দুঃখিত তিতলি, সত্যি বলছি আমি জানতাম না ভাইয়া এমন একটা কাণ্ড করবে। যদি আগে জানতাম তাহলে কোনোদিন তোমাকে এই বাড়িতে আসতে দিতাম না। তিতলির হাতের ভাঁজ করা কাপড়টি মাঝপথে থেমে গেল। আহিয়ান কিছুক্ষণ নীরব থেকে আবার বলল, তুমি চিন্তা করো না, বিয়ের পর আমরা অন্য একটা ফ্ল্যাটে শিফট হয়ে যাব, যেখানে শুধু তুমি আর আমি থাকব। তোমাকে আর কখনো এমন অস্থিরকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে না। কথাগুলো বলার সময় আহিয়ানের কণ্ঠে ছিল গভীর অনুশোচনা, যেন তিতলির প্রতি কোনো অন্যায় হয়ে গেল তার দায়ভারটুকুও সে নিজের কাঁধে তুলে নিতে চাইছে। তিতলি ধীরে ধীরে তার দিকে ফিরিয়ে তাকালো। কিছুক্ষণ আহিয়ানের মুখের দিকে চেয়ে থাকে শান্ত সুরে বলল, ভাইয়া হয়তো কোনো একটা কারণে এমন আচরণ করেছেন। আমরা কেন জানি মনে হচ্ছে এর পিছনে কোনো কারণ আছে। তা না হলে নিজের ভাইয়ের হবু স্ত্রীর সঙ্গে কেউ এভাবে আচরণ করতে পারে ভাবাই যায় না। আহিয়ান চুপ করে রইল। তিতলি আবার নিজের কাপড় গোছাতে গোছাতে বলল, আর আমি অন্য কোথাও কেন থাকবো? আহিয়ান এবার মুখ তুলে তাকালো। তিতলি মৃদু স্বরে বলল, বিয়ে মানে তো শুধু স্বামী স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যাওয়াই নয়, শ্বশুর বাড়িতে পরিবারের সবার সঙ্গে মিলেমিশে থাকাটাও তো বিয়েরই একটা অংশ। আর আজ যা দেখলাম তারপর থেকে আমি ওনাকে এড়িয়ে চলবো। প্রয়োজন ছাড়া সামনে যাব না, কথাও বলবো না। আহিয়ান কিছুক্ষণ
নীরবে তিতলির দিকে তাকিয়ে থেকে গভীর সুরে বলল, সেটা পরে দেখা যাবে, আপাতত এসব নিয়ে আর ভাবতে হবে না। আমি এখন অসুস্থ, সুস্থ হয়ে উঠলেই বিয়ের তারিখ ঠিক করব। আর তোমার এই কয়েকটা দিন কলেজে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বুঝেছ? তিতলি ভুরু কুঁচকে তাকালো। আহিয়ান নির্বিকারভাবে কথাটা শেষ করলো, বাসায় থাকবো আর বিয়ের কেনাকাটা শুরু করে দাও। তোমার আব্বুর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব। তোমার যা যা প্রয়োজন নিজের পছন্দ মতো কিনে নিও। তিতলি এতক্ষণ মনোযোগ দিয়ে কাপড় ভাঁজ করছিল। শেষ পোশাকটিও গুছিয়ে রাখার পর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর সোজা আহিয়ানের সামনে এসে দাঁড়িয়ে দুই হাত বুকের কাছে ভাঁজ করে সন্দেহভরা দৃষ্টিতে তাকালো। ঠোঁটের কোণে চাপা হাসি টেনে বলল, আমাকে টাকার গরম দেখাচ্ছেন নাকি মিস্টার খান? আহিয়ান ভ্রু সামান্য উঁচু হলো। টাকার গরম? তিতলি মাথা নাড়ল। হ্যাঁ, কথায় কথায় টাকা, অ্যাকাউন্টে টাকা, যা ইচ্ছে কিনে নিতে বলছেন। শুনে তো মনে হচ্ছে আপনি আমাকে ভীষণ বড়লোক মানুষ প্রমাণ করার চেষ্টা করছেন। আহিয়ানের ঠোঁটে কোণে ক্ষীণ হাসি ফুটে উঠল। সে কোনো উত্তর না দিয়ে হাত বাড়িয়ে তিতলির গালে এসে পড়া এলোমেলো চুলগুলো আলতো করে কানের পাশে সরিয়ে দিল। অপ্রত্যাশিত সেই স্পর্শে তিতলি মুহূর্তের জন্য থমকে গেল। চোখ দুটো অনিচ্ছাকৃতভাবেই বন্ধ হয়ে এলো। নিজের অস্তিত্ব টের পেয়ে সে দ্রুত স্থির হওয়ার চেষ্টা করল। আহিয়ান তার সেই প্রতিক্রিয়া লক্ষ্য করল। ঠোঁটের কোণে এবার আরও স্পষ্ট এক চিলতি হাসি ফুটে উঠল। তারপর সামান্য দুষ্টমি মেশানো সুরে বলল, টাকার গরম আমি দেখাই না তিতলি। তিতলি ধীরে ধীরে চোখ খুলল। আহিয়ান এবার তার দিকে তাকিয়ে কথাটা শেষ করল, তবে বইয়ের রূপের গরম দেখাইতে পারি। তিতলি সঙ্গে সঙ্গে চোখ বড় করে তাকালো। আপনি না একেবারে? আহিয়ান তিতলির অসম্পূর্ণ কথাটুকু ধরে ফেলল। ঠোঁটের কোণে মৃদু হাসি রেখে আবারও প্রশ্ন করল, আমি না একেবারে কি? তিতলি সঙ্গে সঙ্গে দৃষ্টি সরিয়ে নিয়ে অপ্রস্তুত ভঙ্গিতে বলল, কিছু না। কিন্তু কথাটা বলেই থেমে রইল না সে। কিছুক্ষণ দ্বিধায় ভুগে অবশেষে ধীর কণ্ঠে বলল, আপনি যে রাগী সেটা জানতাম, কিন্তু এতটা রাগী সেটা জানতাম না। একটু আগের এই দৃশ্যটা চোখের সামনে আসলেই আমার ভয় লাগছে। আপনি কিভাবে এতটা রেগে গিয়েছিলেন আমি ভাবতেই পারছি না। আহিয়ানের মুখের হাসিটুকু ধীরে ধীরে মিলিয়ে গেল। সে কিছুক্ষণ তিতলির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে গভীর সুরে বলল, পুরো পৃথিবীর সামনে আমি বদরাগী, রকচটা কিংবা কঠোর মানুষ হতে পারি, কিন্তু তোমার সামনে আমি তো তেমন নই তিতলি। কথাগুলো বলার সময় তার কণ্ঠে অদ্ভুত এক নিশ্চয়তা ছিল। তবে পরক্ষণেই আবার বলল, হ্যাঁ, কিছু কিছু কারণে তোমার উপর রাগ করতে পারি। তখন কিন্তু সেই রাগ তোমাকে সামলাতে হবে। তিতলি বিস্মিত চোখে তাকালো। আহিয়ান কিছুক্ষণ নীরব থেকে পলাশের প্রসঙ্গ তুলল। কঠোর কোমলতা মুহূর্তে কিছুটা কঠিন হয়ে গেল। আর পলাশ আজ যা করেছে তার জন্য আমি যতটা রেগেছি সেটা কিছুই না। ও যা করেছে তার জন্য ওকে ক্ষমা করা উচিত হয়নি, ওকে মেরে মাটি চাপা দেওয়া উচিত ছিল। শেষ কথাটি বলার সময় আহিয়ানের চোখে
আবারও সেই অগ্নিদৃষ্টি ফিরে এলো। তিতলির বুকটা ধক করে উঠল। সে পলাশের আচরণে ভীষণভাবে আতঙ্কিত হয়েছিল ঠিক কিনা। আহিয়ানের সেই উন্নত ক্রোধে তাকে ক্রম ভয় পাইয়ে দিচ্ছিল না। কিছুক্ষণ আগের দৃশ্যটা মনে পড়তেই তার বুকের ভিতরটা কেমন যেন সংকুচিত হয়ে এলো। তিতলি মনে মনে শুধু একটি কথাই ভাবছিল, কিভাবে এখান থেকে একটু দূরে থাকা যায়। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতেও যেন তার ভয় লাগছিল। তার উপর আরেকটি চিন্তা ক্রমশ মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছিল। বাড়িতে ফিরে কি সব কিছুই মা বাবাকে বলা উচিত? পলাশ কি বলেছে, কি করেছে সব কিছুই, নাকি চুপ করে যাওয়াই ভালো? কি করব বুঝে উঠতে পারছি না তিতলি। ঠিক তখনই আহিয়ানের কণ্ঠে তার ভাবনার সূত্র ছিন্ন হলো। তিতলি তিতলি চমকে তাকালো। আহিয়ান এবার আগের তুলনায় অনেক শান্ত সুরে বলল, আন্টি আঙ্কেলকে আজকের ব্যাপারে কিছু বলো না প্লিজ। তিতলি যেন দ্বিতীয়বারের মতো চমকে উঠল। মুহূর্তখানেক আগেই যে কথাটি নিয়ে সে নিঃশব্দে মনে মনে ভাবছিল, আহিয়ান ঠিক সেটাই কিভাবে বুঝে ফেলল? এই প্রশ্নটা তার বিস্মিত চোখে স্পষ্ট হয়ে উঠল। সে কোনো কথা বলল না, শুধু স্থির দৃষ্টিতে আহিয়ানের দিকে তাকিয়ে রইল। আহিয়ান তিতলির সেই নীরবতা বুঝতে পেরে এবার শান্ত কণ্ঠে বলল, দেখো তিতলি, তুমি যদি আজকের ঘটনাটা আন্টি আঙ্কেলকে বলো, তাহলে স্বাভাবিকভাবে তারা আমাদের বিয়ের ব্যাপারে নতুন করে ভাববে। একজন বাবা মা যখন জানতে পারবেন তাদের মেয়েকে যে বাড়িতে বিয়ে দিতে যাচ্ছেন, সেই বাড়িতেই এমন একজন মানুষ আছে যে তাকে অসম্মান করার চেষ্টা করেছে, তখন তারা নিশ্চিন্তে থাকতে পারবে না। তিতলি চুপচাপ শুনছিল। আহিয়ান কিছুক্ষণ থেমে আবার বলল, হয়তো তারা আমার সঙ্গে তোমার বিয়েটাও আর দিতে চাইবে না। আর সত্যি বলতে আমি তাদের দোষও দেব না। মেয়ের বাবা মা কখনো এমন একটা ঝুঁকি নিতে চাইবে না। তার কণ্ঠে এবার অনুনয়ের সুর স্পষ্ট হয়ে উঠল। তাই প্লিজ এখনই কিছু বলো না। বিশ্বাস করো, আমি তোমাকে আগলে রাখবো। তোমাকে আর কখনো এমন কোনো সিচুয়েশনের মুখোমুখি হতে দেব না। তোমার কোনো অসম্মান আমি সহ্য করব না। আহিয়ানের তিতলির চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, আমার উপর বিশ্বাস রাখো। কথাগুলো তিতলি মনে অদ্ভুত এক আলোড়ন তুলল। যে মানুষটাকে কিছুক্ষণ আগেও তার প্রচণ্ড রাগী বলে মনে হচ্ছিল, সেই মানুষটি এখন এতটা নিশ্চিন্তে করার চেষ্টা করছে তাকে। আহিয়ানের কথা তিতলি কিছুক্ষণ নীরবে ভাবল, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। আচ্ছা, বলবো না। তিতলির সম্মিলিত শুনে আহিয়ানের বুক থেকে যেন ভারী একটা পাথর নেমে গেল। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, আচ্ছা চলো, তোমাকে এগিয়ে দিয়ে আসি। তিতলি আর আবৃত্ত করল না, নীরবে মাথা নাড়ল। আহিয়ান তিতলির পাশে গিয়ে তার ব্যাগটি হাতে তুলে নিল। তিতলি একবার ব্যাগটির দিকে, তারপর আহিয়ানের দিকে তাকালো। কোনো কথা না বলে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পরেই দুজন পাশাপাশি রুম থেকে বেরিয়ে এলো। করিডোর পেরিয়ে তারা ধীরে ধীরে এগিয়ে চলল। একজনের মনে তখন
অস্বস্তি আরও অজস্র প্রশ্ন অন্যজনের মনে ছিল। তাকে নিরাপদ রাখার এক দৃষ্টি প্রতীক্ষা চলবে। পরবর্তী গল্পটি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।